আচ্ছা, ট্রিগোনোমেট্রির দুটো চ্যাপ্টার আমরা অলরেডি করে নিয়েছি। ফার্স্ট চ্যাপ্টারটা করেছি, যৌগিক কোণটা করা হয়ে গেছে, ঠিক আছে। এরপরেও ট্রিগোনোমেট্রির সিলেবাসটা অনেকটাই বড়। এরপরে আছে তোমাদের যৌগিক কোণ কমপ্লিট, এরপরে আসবে যোগফল গুণফল, তারপরে আসবে গুণিতক কোণ, অংশকোণ, তারপরে ত্রিকোণমিতিক সমাধান। এতগুলো চ্যাপ্টার কিন্তু এখনো বাকি আছে ত্রিকোণমিতির। তো প্রত্যেকটা পোর্শনই আমাদের, যে ত্রিকোণমিতি ঢুকতে যাও, ত্রিকোণমিতির পোর্শনটা হিউজ পোর্শন। যদি তুমি অ্যালজেব্রায় আসতে চাও, অ্যালজেব্রার পোর্শনও হিউজ পোর্শন, কারণ অ্যালজেব্রার মধ্যেও অনেকগুলো চ্যাপ্টার কিন্তু বাকি আছে। তো ত্রিকোণমিতির পরে থার্ড যে চ্যাপ্টারটা যোগফল গুণফল, এটা আমরা আসবো। তো আগে দুটো চ্যাপ্টার তোমরা আগে রিভিশন করো ত্রিকোণমিতি, ঠিক আছে। তো থার্ড চ্যাপ্টারে আমি যদি চলে যাই, তো একটা একঘেয়েমি জিনিস চলে আসবে যে খালি ত্রিকোণমিতি হচ্ছে। তো স্যার তো ওইদিকে স্থানাঙ্ক জ্যামিতিটা শুরু করেছে, ওটা স্যার করাচ্ছে করা। তো আমি ত্রিকোণমিতির সাইডে আজকে এটা শুরু করবো, সেটা তোমাকে অ্যালজেব্রা। অ্যালজেব্রা আমাদের একটাও কিছু শুরু হয়নি, ঠিক আছে। তো অ্যালজেব্রাটা আজকে আমি শুরু করছি। অ্যালজেব্রার মোটামুটি দুটো চ্যাপ্টার কভার হোক, দুটো চ্যাপ্টার কভার করে তারপর আবার আমরা ত্রিকোণমিতি যাবো, বা অল্টারনেট করবো, মানে এটাকে রোটেট করবো। ধরো অ্যালজেব্রার একটা চ্যাপ্টার হয়ে গেল, তারপর ত্রিকোণমিতি হয়তো আরেকটা চ্যাপ্টার করলাম। মানে এখন তোমাদের ত্রিকোণমিতির অ্যালজেব্রাটাকে আমি জাস্ট মানে একটা রোটেশনের মধ্যে চালাবো, ঠিক আছে। তাতে কি হবে, কোনো জিনিসে একঘেয়েমি বা বোরিংনেসটা আসবে না। তো অ্যালজেব্রা যেটা প্রথম শুরু করব সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, মানে জটিল রাশি। এটা আজকে আমি শুরু করছি। তো তোমাদের দেখবে বইতে সূচক বলে চ্যাপ্টার আছে, সূচক আছে মানে ইন্ডিসেস যেটা, তারপর তোমার লগারিদম আছে, লগ। এগুলো কিন্তু আমাদের 11 এর বইতে আছে ঠিকই, কিন্তু এগুলো আমাদের সিলেবাসে নেই। দ্বিঘাত সমীকরণ এগুলো কিন্তু সিলেবাসের মধ্যে পড়ছে না, কারণ এগুলো এখন 9-10 স্ট্যান্ডার্ড হয়ে গেছে। তো তোমাদের অ্যালজেব্রার প্রথম চ্যাপ্টারই শুরু হবে, সেটা হচ্ছে জটিল রাশি, ঠিক আছে। কমপ্লেক্স নাম্বার দিয়ে প্রথম চ্যাপ্টার শুরু হবে। তো অ্যালজেব্রার এই চ্যাপ্টারটা কমপ্লিট করে একটা করে অ্যালজেব্রা হবে, আর একটা করে ত্রিকোণমিতি চ্যাপ্টার রোটেশন চলবে। লাস্টে যেটা শুরু করছি সেটা হচ্ছে জটিল রাশি। জটিল রাশি যেটাকে আমরা বলি কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে, জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার। তাহলে কমপ্লেক্স নাম্বার কোনগুলো, ঠিক আছে। তাহলে আমরা ছোট থেকে, একদম ছোট বয়স থেকে যে নাম্বারগুলো লিখে আসছি সেগুলো সবই কিন্তু রিয়েল নাম্বার। ছোট থেকে তোমাকে যা নাম্বার লিখতে দেওয়া হয়েছে তুমি সব কিন্তু রিয়েল নাম্বার লিখে এসছো, মানে কি বাস্তব সংখ্যা। রিয়েল মানে হচ্ছে বাস্তব, বাস্তব সংখ্যা, ঠিক আছে। তো কমপ্লেক্স নাম্বার ক্লাস 11 আমাদের নতুন একটা পার্ট। এই নাম্বারটা সম্বন্ধে আমরা একদমই পরিচিত নই। তো নাম্বার সিস্টেমটাকে যদি একটু জেনে রাখা দরকার, যে নাম্বার সিস্টেমটাকে যদি আমরা ভাগ করি, ঠিক আছে, এটা খাতায় একটু লিখে রাখবে, নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেমটাকে যদি আমরা একটু ভাগ করি, ঠিক আছে, তাহলে নাম্বার সিস্টেমকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার যেটাকে বলা হয় বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা। আরেকটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার যেটাকে বলা হচ্ছে কি কাল্পনিক সংখ্যা, কাল্পনিক। রিয়েল নাম্বার আর কমপ্লেক্স নাম্বার, এই হচ্ছে মেন হচ্ছে নাম্বার সিস্টেমের দুটো ভাগ। বাস্তব সংখ্যাটাকে আমরা ভাগ করি দুটো ভাগে। একটা হচ্ছে রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার যেটাকে আমরা বলি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। আরেকটা বলা হচ্ছে ইররেশনাল নাম্বার, ইররেশনাল নাম্বার যেটাকে আমরা বলা হচ্ছে অমূলদ সংখ্যা। এই হচ্ছে নাম্বার সিস্টেম ভাগ। নাম্বার সিস্টেম মেইনলি হচ্ছে প্রধান দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে বাস্তব সংখ্যা, একটা হচ্ছে কাল্পনিক সংখ্যা, ঠিক আছে। বাস্তব সংখ্যাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে কি অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কোনগুলো, যে নাম্বারগুলোকে আমরা p বাই q আকারে প্রকাশ করতে পারি সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কোনগুলো, যেগুলো হচ্ছে কি বর্গমূল একটা পূর্ণ সংখ্যা আসবে না, যেমন হচ্ছে ধরো √2, √3, ঠিক আছে, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। √5, ঠিক আছে, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এবার এই মূলদ সংখ্যার আবার অনেকগুলো ভাগ আছে, যেগুলো ওগুলো জাস্ট একটু মুখে বলে দিই। মূলদ সংখ্যার মধ্যে অনেকগুলো নাম্বার পড়ে, যেমন হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা কোনগুলো, 1 থেকে শুরু করে যে নাম্বারগুলো যাচ্ছে ধনাত্মক যেগুলো, সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তারপরে আছে হোল নাম্বার, যেগুলো
হোল নাম্বার কোনগুলো? 0 থেকে শুরু, মানে জাস্ট স্বাভাবিক সংখ্যা যা থাকবে 1 থেকে শুরু করে আপ টু চলছে, তার সঙ্গে শুধু 0 একটা নাম্বার ওখানে ইনপুট হয়ে যাবে, তাহলে সেটা হয়ে গেল কি হোল নাম্বার। ঠিক আছে? আচ্ছা, হোল নাম্বারের পরে চলে আসবে তোমার স্বাভাবিক সংখ্যা গেল, হোল নাম্বার গেল, এবার তোমার আসবে ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে? পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা হচ্ছে 0 একটা ইন্টিজার, 0 কে পূর্ণ সংখ্যা বলা হয়, 1 একটা পূর্ণ সংখ্যা, -1 একটা পূর্ণ সংখ্যা, 2 একটা পূর্ণ সংখ্যা, -2 একটা পূর্ণ সংখ্যা, এই করে করে চলবে। ঠিক আছে? শুধু ভগ্নাংশগুলো হয় না। ইন্টিজারের মধ্যে আমরা পূর্ণ সংখ্যা মানে আমরা বুঝি যে ভগ্নাংশ বাদ দিয়ে যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে কি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। তাহলে মেনলি মনে রাখবে নাম্বার সিস্টেম দুটো, একটা বাস্তব, একটা কাল্পনিক। তো বাস্তব নিয়ে তো আমরা অনেক শিখেছি বা জানি, একদম যেটা আইডিয়া নেই সেটা আমাদের টপিক আজকে কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বার আজকে আমরা ঢুকছি। আচ্ছা, কমপ্লেক্স নাম্বার তাহলে দেখো কি, সিম্পল যদি একটা জেনারেল কনসেপ্ট বলি, যে পৃথিবীতে দেখো তুমি যে কোনো সংখ্যা, যাই সংখ্যা নাও, ঠিক আছে, যা সংখ্যা তুমি নিবে, ধরো তুমি একটা সংখ্যা নিচ্ছ -5, তাহলে এই -5 সংখ্যাটাকে তুমি যদি স্কোয়ার করো, মানে তুমি যদি এটাকে বর্গ করে দাও, তাহলে -5 তার স্কোয়ার মানে কত হবে? +25। সাইনটা কি হলো? প্লাস হয়ে গেল। তাহলে দেখো সংখ্যাটা ছিল কিন্তু ঋণাত্মক, -5 ছিল, একে যখন আমি স্কোয়ার করছি তাহলে কিন্তু ওর চিহ্নটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? ধনাত্মক হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। তাহলে পৃথিবীতে যে কোনো সংখ্যা, তুমি যাই সংখ্যা নাও কেন, তাকে তুমি যখন স্কোয়ার করবে ওর অলওয়েজ সাইনটা কি হবে? প্লাস হবে। তাহলে এই সমস্ত সংখ্যা সবাইকেই আমরা বলবো কি বাস্তব সংখ্যা। ঠিক আছে? তাহলে প্রশ্ন হচ্ছে যে অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা তাহলে কোনগুলো? তাহলে অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলো, ঠিক আছে, দেখো এমন কিছু সংখ্যা পৃথিবীতে আছে, যেমন ধরো √-1, রুটের মধ্যে -1, এটা একটা সংখ্যা নিচ্ছি। তাহলে এই সংখ্যাটাকে যদি আমি স্কোয়ার করি, এটাকে যদি আমি স্কোয়ার করি, ঠিক আছে, তো রুটের মধ্যে -1 তাকে তুমি স্কোয়ার করছো, তাহলে দেখো স্কোয়ার উঠে গেলে কি হবে? শুধু -1 হবে, রুটটা উঠে যাচ্ছে তো শুধু -1 হচ্ছে। তাহলে দেখো যে স্কোয়ার করার পরেও, মানে বর্গ করার পরেও ভ্যালু কি হয়ে গেল? ভ্যালু কিন্তু তখন নেগেটিভ হয়ে গেল, মানে ঋণাত্মক সংখ্যা হয়ে গেল। ঠিক আছে? তাহলে এই যে সংখ্যাগুলো আছে √-1, তারপরে ধরো √-2, ঠিক আছে, একে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হবে? -2। তাহলে এই যে √-1, √-2, ঠিক আছে, √-3, √-5, এই সংখ্যাগুলোকে আমরা বলবো কি কাল্পনিক সংখ্যা। ক্লিয়ার? তার মানে কি সিম্পল জেনারেল কনসেপ্ট, যে নাম্বারগুলোকে আমরা বর্গ করলে, বর্গ করার পরেও আমরা কি পাচ্ছি? তার ঋণাত্মক মান পাচ্ছি, তাহলে সেই সংখ্যাগুলো হবে কি কাল্পনিক সংখ্যা। আচ্ছা, এবার যে জিনিসগুলো জানা দরকার, তাহলে ফর্মুলা হিসেবে লিখে রাখো। অঙ্ক করতে গিয়ে ম্যাথমেটিক্যালি যেগুলো আমাদের দরকার আমরা সেই জিনিসগুলো যাব, বেশি এখন খুব গভীরে আমরা যাচ্ছি না। তাহলে দেখো প্রথম লিখবে, তাহলে 1 নম্বর লেখো, দেখো যে কোনো অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যাকে, যে কোনো অবাস্তব সংখ্যা, 1 নম্বর, যে কোনো অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যাকে, ঠিক আছে, আমরা a+ib এই আকারে প্রকাশ করতে পারি, এই আকারে লিখতে পারি, এক্সপ্রেস করতে পারি এই আকারে। ঠিক আছে? মানে এনি কমপ্লেক্স নাম্বার ক্যান বি রিটেন অ্যাজ a+ib। তো যে কোনো জটিল সংখ্যাকে আমরা a+ib এই আকারে প্রকাশ করতে পারি। দেখো যেখানে যেখানে a এবং b হলো বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা, যে কোনো জটিল সংখ্যা, মানে জটিল সংখ্যা দেখতেই হবে কি a+ib, যেখানে a আর b হচ্ছে কি বাস্তব সংখ্যা, আর i হলো কি? i হলো কাল্পনিক, i হলো কাল্পনিক রাশি, মানে যেটাকে বলে ইমাজিনারি পার্ট। ঠিক আছে? i হলো কাল্পনিক, মানে iটাকে জাস্ট বলে ইমাজিনারি, i হলো কাল্পনিক সংখ্যা যার মান দেখো i √(-1),
ঠিক আছে, এটা প্লাস মাইনাস দাও, i ইকুয়াল টু প্লাস মাইনাস রুট মাইনাস 1, মানে i এর মানটা হচ্ছে প্লাস মাইনাস রুট মাইনাস 1, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এটা স্ট্যান্ডার্ড, এটা তোমাদের মনে রাখতে হবে যে i এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস রুট মাইনাস 1, এটা সবসময় মনে রাখতে হবে। যেমন ধরো যে জটিল সংখ্যা দেখতে হচ্ছে a প্লাস ib, তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা তাহলে যে কোনো বাস্তব সংখ্যা, যে কোনো রিয়েল নাম্বারকে কি আমরা জটিল সংখ্যার আকারে প্রকাশ করতে পারবো? অবশ্যই প্রকাশ করতে পারবো। যেমন ধরো একটা জটিল একটা বাস্তব রাশি নিচ্ছি, ধরো 5 একটা বাস্তব রাশি রিয়েল নাম্বার, তা তুমি কি এটাকে লিখতে পারো 5 প্লাস i ইনটু 0, 5 প্লাস i ইনটু 0, যেখানে 5 মানে কি, 5 মানে হচ্ছে a প্লাস i ইনটু 0 মানে কি, 0 মানে b। তাহলে দেখো এই 5 নাম্বারটাকে তুমি a প্লাস i ইনটু b এই আকারে প্রকাশ করতে পারছো। যে কোনো বাস্তব সংখ্যাকে আমরা কিন্তু জটিল সংখ্যার আকারে প্রকাশ করতে পারি। ঠিক আছে, তাহলে एग्जांपल লিখে রাখো জটিল সংখ্যা কোনগুলো, তাহলে দেখতে কেমন হবে। ধরো 1 প্লাস 2y, 1 মাইনাস 2y, মাইনাস 3 প্লাস 4i, মাইনাস 6 মাইনাস 3i, এগুলো হচ্ছে কি, এই সংখ্যাগুলোকে আমরা বলবো কি জটিল সংখ্যা, মানে এগুলো হচ্ছে एग्जांपल। ঠিক আছে, দেখো এই প্রত্যেকটা সংখ্যা কিন্তু a প্লাস i এই ফর্মে দেওয়া আছে। আচ্ছা, নেক্সট দেখো অনুবন্ধী জটিল রাশি, অনুবন্ধী জটিল রাশি। ঠিক আছে, অনুবন্ধী জটিল রাশি যেটাকে আমরা বলি কনজুগেট কমপ্লেক্স নাম্বার, অনুবন্ধী। ঠিক আছে, অনুবন্ধী জটিল রাশি। তাহলে অনুবন্ধী জটিল রাশি কাকে বলে? আচ্ছা, যেখানে লিখেছিলে যে কোনো জটিল সংখ্যাকে a প্লাস ib আকারে লেখা যায়, উদাহরণ করে লিখলে ওখানে জাস্ট লিখে রাখো যে জটিল সংখ্যাকে z আকারে প্রকাশ করা যায়, z স্মল z, মানে জটিল সংখ্যাকে আমরা z আকারে এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে, জটিল সংখ্যাকে আমরা z আকারে প্রকাশ করতে পারি, ওখানে লিখে রাখবে। আচ্ছা, নেক্সট লিখবে অনুবন্ধী জটিল রাশি। তাহলে অনুবন্ধী জটিল রাশিটা কি বোঝা যাচ্ছে না, এখানে লিখে দিচ্ছি একবার, অনুবন্ধী জটিল রাশি বা যেটাকে বলা হয় কনজুগেট কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, তাহলে দেখো z সমান a প্লাস ib, একটি জটিল রাশি হলে বা একটি জটিল সংখ্যা হলে z সমান a প্লাস i, দেখো a প্লাস ib হচ্ছে একটি জটিল সংখ্যা, তাকে আমরা কি দিয়ে লিখছি, z দিয়ে লিখছি। z ইকুয়াল টু a প্লাস ib, একটি জটিল সংখ্যা হলে এর অনুবন্ধী জটিল রাশি মানে কনজুগেট কমপ্লেক্স নাম্বার, এর অনুবন্ধী জটিল রাশি হবে সমান z এর মাথায় একটা দাগ। ঠিক আছে, z এর মাথায় দাগ, এটাকে বলা হয় z বার। একটা জটিল রাশি যদি z হয় তার অনুবন্ধী জটিল রাশি লেখা হয় z বার দিয়ে, এই দাগটাকে বলা হয় বার, bar, বার। ঠিক আছে, তাহলে z যদি একটা জটিল রাশি হয় তাহলে এর অনুবন্ধী জটিল রাশি হবে z বার। তাহলে z বার সমান লিখো, z বার সমান তাহলে কত হবে, a প্লাস ib ছিল, তাহলে এর অপোজিট হয়ে যাবে কি, প্লাসটা থাকবে না, শুধু এখানে i এর আগে যে চিহ্নটা থাকবে, সেই চিহ্নটা চেঞ্জ হবে। তার মানে z এর অনুবন্ধী জটিল রাশি মানে কনজুগেট হচ্ছে z বার, তাহলে সমান কত হবে a মাইনাস ib। মানে একটা জটিল রাশির অনুবন্ধী জটিল রাশি বের করার সূত্র হচ্ছে i এর আগে যে চিহ্নটা থাকবে সেটাকে জাস্ট চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, a মাইনাস ib। তাহলে एग्जांपल দেখো, যদি বলি
যে -3 -5/, এর তার অনুবন্ধী জটিল রাশি কি হবে, যে -3 -5/, এর অনুবন্ধী জটিল রাশি হবে -3 + 5। একই থাকবে, শুধু আগের আগে কোন চিহ্ন আছে মাইনাস, সেই মাইনাসটা চিহ্ন চেঞ্জ হয়ে কি হয়ে গেল প্লাস। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, মডিউলাস, দেখো মডিউলাস, মডিউলাস যেটাকে বলা হয় মডিউলাস, ঠিক আছে, MODULUS, মডিউলাস। তাহলে মডিউলাসটা কি, দেখো z সমান a প্লাস ib, z সমান a প্লাস ib একটি জটিল সংখ্যা হলে, z সমান a প্লাস ib একটি জটিল সংখ্যা হলে, জটিল সংখ্যা হলে ইহার মডিউলাস, ইহার মডিউলাস হবে মড z। মডিউলাস মানে কি, মড z, মানে জেডটাকে আমরা এই দাগটাকে বলা হয় মড, ঠিক আছে। এই জেডকে যখন তুমি এই দুটো দাগের মধ্যে লিখবে তার মানে হচ্ছে কি মডিউলাস অফ জেড, ঠিক আছে, জেড এর মডিউলাস। তাহলে মডিউলাস অফ জেড কত হবে, সমান মড অফ, তাহলে জেড এর মান কত a প্লাস আইবি, a প্লাস আইবি, তার মানে হচ্ছে মড অফ a প্লাস আইবি। মনে রাখবে এটাকে ভাঙতে হয়, ভাঙার নিয়ম হচ্ছে এই মডটাকে তুমি যখন, আচ্ছা তাহলে জেড যদি একটা a প্লাস আইবি জটিল রাশি হয়, তাহলে এর মডিউলাস আমরা বের করছি মড জেড। মড জেড মানে হচ্ছে কি মড অফ a প্লাস আইবি, ঠিক আছে, মডকে আমরা ওইভাবে লিখি। আচ্ছা, তাহলে মড অফ a প্লাস আইবি, এই মডটাকে কিভাবে তুলবো, এই মডটা আমাদের তুলতে হবে। তাহলে মড যখন তুমি তুলবে, তাহলে মডটা উঠে গেলে হবে রুট, মনে রাখবে এটা ফর্মুলা, ঠিক আছে, যা লিখেছি এগুলো কিন্তু ফর্মুলা, অঙ্ক করতে এগুলোই কাজে আসবে। তাহলে মডটা উঠলে হবে রুট, আচ্ছা তারপর হবে a স্কয়ার, যেহেতু a আছে তাহলে a স্কয়ার প্লাস i এর সঙ্গে যে সংখ্যাটা আছে কি আছে b, তাহলে হয়ে যাবে কত b স্কয়ার। তাহলে এটাই হলো কি মডিউলাস, একটা জটিল রাশির মডিউলাস বের করার এটা সূত্র। তাহলে দেখো যদি এখানে একটা অঙ্ক তোমাদের দেওয়া হয়, ধরো 1 - i, তাহলে একটা কোশ্চেন লিখো যে 1 - i একটি জটিল রাশির মডিউলাস নির্ণয় করো, ঠিক আছে, যে 1 - i একটি জটিল রাশির মডিউলাস নির্ণয় করো। তাহলে দেখো, তাহলে মডিউলাস বের করছি, তার মানে কি মড অফ 1 - i, যার মডিউলাস বের করব সেটাকে মডের মধ্যে নিলাম, তাহলে মড নিলাম। আচ্ছা এবার দেখো, তাহলে মডিউলাস বের করার সূত্র কি, এই মডটাকে উঠাতে হবে, মডকে যখন উঠাবো তাহলে হবে কত রুট ওভার, রুট হয়ে গেল। তাহলে কি আছে এখানে a মানে কত, a মানে হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার প্লাস i এর সঙ্গে দেখো কিছু নেই, কি গুণ করা আছে, -1 কিন্তু গুণ করা আছে, ঠিক আছে, তাহলে -1 তার স্কয়ার, তাহলে কত হবে 1 স্কয়ার মানে 1 প্লাস -1 এর স্কয়ার মানে -1 দুইবার গুণ হচ্ছে, তাহলে +1 হবে, তাহলে √2, তাহলে 1 - i এর মডুলাস হয়ে গেল কত √2, ঠিক আছে। একটা জিনিস বলে একটু কনফিউশন হতে পারে যে কি করে এখানে -1টা হলো। দেখো যে কোনো জটিল, প্রথমেই লিখেছি যে কোনো জটিল রাশিকে, যে কোনো কমপ্লেক্স নাম্বারকে তুমি a প্লাস ib এই ফর্মে এক্সপ্রেস করতে পারো, ঠিক আছে। দেখো 1 - i, এই 1 - i তুমি লিখতে পারো তো এইভাবে 1 প্লাস i ইনটু -1, এটা যাবে তো, 1 - i কে লিখছি 1 প্লাস i ইনটু -1, দেখো 1 প্লাসে মাইনাসে কত মাইনাস, দেখো i ইনটু 1 কত i, তাহলে এটা ঠিক এরকম হলো না, a প্লাস i ইনটু b, দেখো a মানে কত 1 আর b মানে কত -1, ঠিক আছে। তার জন্য এখানে সূত্রটা কি ছিল, রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার, তার জন্য a মানে হচ্ছে কত 1 স্কয়ার মানে 1 প্লাস b মানে কত, b মানে হচ্ছে -1 -1 স্কয়ার মানে 1, তার মানে হয়ে গেল কত √2। তাহলে এটাই হয়ে গেল যে কোনো জটিল রাশির মডিউলাস বের করার নিয়ম। নেক্সট হেডিং করবে মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম, ঠিক আছে। পরের হেডিংটা হবে মডিউলাস অ্যামপ্লিটিউড,
মডিউলাস অ্যামপ্লিটিউড হেডিং করো। তাহলে মডিউলাস অ্যামপ্লিটিউড জিনিসটা কি, দেখো যে কোনো জটিল রাশি z কে, দেখো যে কোনো জটিল রাশি z এর মডিউলাস অ্যামপ্লিটিউড হবে z সমান r ইনটু cos থিটা প্লাস i sin থিটা। যে কোনো জটিল রাশির মডিউলাস অ্যামপ্লিটিউড হবে r ইনটু cos থিটা প্লাস i sin থিটা। তোমাকে একটা জটিল রাশি দিয়ে দিবে, দিয়ে হয়তো বলবে যে এই জটিল রাশির মডিউলাস অ্যামপ্লিটিউড যে ফর্মটা হবে, মানে এটাকে মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে প্রকাশ করো। তাহলে মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে প্রকাশ করলে আমাকে জটিল রাশি মানে হচ্ছে কে আমাকে r ইনটু cos থিটা প্লাস i sin থিটা এই আকারে প্রকাশ করতে হবে। যদি প্রকাশ করতে পারি তাহলে সেটাই হবে কি মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম। ঠিক আছে, এবার জটিল রাশির অ্যামপ্লিটিউড বের করার কিছু সূত্র আছে। অ্যামপ্লিটিউডের ডিটেইলসে যখন অ্যামপ্লিটিউডের অঙ্কগুলোতে আসবো তখন আমি অ্যামপ্লিটিউডটা শেখাবো, এখন অ্যামপ্লিটিউড শেখাচ্ছি না। এখন শুধুমাত্র এই করে জেনে রাখো জটিল রাশির মডিউলাস অ্যামপ্লিটিউড মানে হচ্ছে z সমান r ইনটু cos থিটা প্লাস i sin থিটা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো নেক্সট হেডিং করো বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ মানে রিয়েল পার্ট এন্ড ইমাজিনারি পার্ট। বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ। তাহলে দেখো z a plus ib জটিল রাশি বাস্তব অংশ হলো জটিল রাশিটা কি ছিল, z a plus ib। তাহলে এর বাস্তব অংশ কোনটা, বাস্তব অংশ হচ্ছে এইটা a। ঠিক আছে, বাস্তব অংশ হলো a, যাকে r l ক্যাপিটাল R স্মল l, ঠিক আছে, ক্যাপিটাল R স্মল l ব্র্যাকেটে লিখো z, যাকে RL z আকারে লেখা হয়। ঠিক আছে, আকারে প্রকাশ করা হয়, যাকে RL z আকারে প্রকাশ করা হয়। তার মানে কোশ্চেন দিতে পারে, ধরো a প্লাস ib একটা জটিল রাশি দিয়েছে, বলেছে রিয়েল z কত হবে, RL z সমান কত, নাম্বারটা ছিল z a plus ib। তাহলে এই z a plus ib, RL z মানে হচ্ছে রিয়েল পার্ট অফ z, RL মানে হচ্ছে রিয়েল, ঠিক আছে, রিয়েল পার্ট অফ z। তার মানে কি z এর বাস্তব অংশ। তাহলে রিয়েল পার্ট অফ z কোনটা হবে, শুধু a, রিয়েল পার্ট অফ z হবে তাহলে a, মানে i ছাড়া যেটা পড়ে থাকবে সেটাকে বলা হচ্ছে বাস্তব অংশ। ঠিক আছে, আর দেখো কাল্পনিক অংশ যেটাকে লেখা হয় ইমাজিনারি z, i m z। ঠিক আছে, i m of z, i m মানে হচ্ছে ইমাজিনারি পার্ট, ইমাজিনারি মানে হচ্ছে কাল্পনিক, i m of z মানে হচ্ছে ইমাজিনারি পার্ট অফ z, মানে z এর কাল্পনিক অংশ। z এর কাল্পনিক অংশ কোনটা, সবসময় মনে রাখবে কাল্পনিক অংশ হচ্ছে i এর সঙ্গে যে থাকবে তাকে বলা হবে কাল্পনিক অংশ, ইমাজিনারি পার্ট। কারণ i টা হচ্ছে কি কাল্পনিক একটা রাশি, তাহলে i এর সঙ্গে কি আছে, b আছে, তার মানে ইমাজিনারি পার্ট হয়ে যাবে কি b। রিয়েল পার্ট অফ z হচ্ছে a আর ইমাজিনারি পার্ট অফ z হচ্ছে b। ঠিক আছে, এই গেল জটিল রাশির মোটামুটি সূত্রগুলো। এবার অঙ্ক যেতে হবে, তাহলে এমসিকিউটা আগে যাচ্ছি। এমসিকিউ তাহলে z এর অনুবন্ধী ব্যাপারটা তাহলে কি, তাহলে z এর অনুবন্ধী কত হবে, ধরো z যদি a plus ib হয় তাহলে z বার কত হয়, z বার হবে জাস্ট i এর আগে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, অনুবন্ধী জটিল রাশি কনজুগেট a minus ib। ঠিক আছে, শুধু কি সাইনটা চেঞ্জ হয়, তাহলে এখানে z বার আছে কত -3 plus 5i, তাহলে নিশ্চয়ই চেঞ্জ কি হয়েছে, i এর আগে সাইনটা চেঞ্জ হয়েছে এখানে, তাহলে z কত হয়ে যাবে -3 - 5, এটা হলো z।
ঠিক আছে। আরেকবার বলে দিই জিনিসটা, যে এই অঙ্কটা দেওয়া আছে কি জেড বার মানে আগে বুঝতে হবে, জেড বার মানে হচ্ছে অনুবন্ধী জটিল রাশি। অনুবন্ধী জটিল রাশি কাকে বলে, খাতায় দেখো লিখিয়েছি, অনুবন্ধী জটিল রাশি হচ্ছে জেড যদি একটা জটিল রাশি হয় a প্লাস আইবি, তাহলে a প্লাস আইবির অনুবন্ধী জটিল রাশি হচ্ছে জেড বার, মানে জেড এর অনুবন্ধী জটিল রাশি জেড বার। জেড বারকে কিভাবে লিখবো, a মাইনাস আইবি। কিভাবে আসছে এটা, সিম্পল, আই এর সঙ্গে মানে আই এর আগে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটাকে চেঞ্জ করবে, সেটাই হচ্ছে কি জেড এর অনুবন্ধী জটিল রাশি। তাহলে এখানে দেখো জেড বার দেওয়া আছে, এখানে উল্টোটা দেওয়া আছে, উল্টো কেসটা, ঠিক আছে। উল্টো কেসটা কি দেওয়া আছে, জেড এর অনুবন্ধী জটিল রাশি দেওয়া আছে -3 + 5i, তাহলে জেড কত হবে, তাহলে জেড কি করে, তাহলে চেঞ্জ, তার মানে বুঝতে হবে এখানে চেঞ্জ কি হয়েছে, এই চিহ্নটা চেঞ্জ হয়েছে, তার মানে এর যদি এটা প্লাস হয় তাহলে চিহ্নটা চেঞ্জ কি ছিল, তাহলে চিহ্নটা এর আগে কি ছিল, মাইনাস ছিল, -3 - 5i, তবেই তো জেড পাবো আমরা। মানে ঘুরিয়ে এরকম যে জেড বার হচ্ছে a মাইনাস আইবি, তাহলে জেড কত, তাহলে জেড কত হচ্ছে a প্লাস আইবি, এই চিহ্নটা এখানে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই হলো প্রথম অঙ্কটা। দ্বিতীয় অঙ্কটা কি দিয়েছে দেখো, সেকেন্ড অঙ্ক বলেছে জেড সমান দেওয়া আছে -2 মাইনাস রুট ওভার অফ -5, জেড ইকুয়াল টু -2 মাইনাস রুট ওভার অফ -5। তাহলে বের করতে বলেছে জেড বার কত হবে, জেড বার সমান কত, মানে কি জেড হচ্ছে একটা জটিল রাশি, তাহলে এর অনুবন্ধী জটিল রাশি জেড বার কত হবে। তাহলে দেখো এখানে জেড যে দেওয়া আছে এটা কি জটিল রাশির ফর্মে দেওয়া আছে, যে দেখে তোমার স্যার এখানে আই কোথায়, আই তো কোথাও দেখতে পাচ্ছি না, আই আছে, মনে রাখবে এটাকে লেখা যায় -2 মাইনাস √5 ইনটু আই। কি করে লেখা যায়, এখানে লিখে রাখো, একটা एग्जांपल আমি দিচ্ছি, এই যে √5 আছে, এই যেখানে √5, √5 টা আমি লিখছি √5 ইনটু √-1, √5 ইনটু √-1। দেখো দুটোরই মাথায় রুট আছে, তাহলে একটা রুটের মধ্যে কি 5 ইনটু -1 মানে কত, -5, তাহলে √5 আর √-1 মানে আমি কি বললাম, যে i এর মান হচ্ছে কি প্লাস মাইনাস অফ √-1, তবে √-1 এর জায়গায় আমি লিখতে পারি কত, i, তাহলে √-5 মানে হচ্ছে √5 ইনটু i। তো সিম্পল মনে রাখবে, এত কিছু এই লাইনটা শেখার কোনো দরকার নাই, সিম্পল মনে রাখবে যে √-2 তার মানে হচ্ছে √2 ইনটু i, √-6 তার মানে হচ্ছে √6 ইনটু i, যখনই মাইনাস থাকবে √6 ইনটু i, √-7 তার মানে হবে √7 ইনটু i, এই আকারে এগুলোকে লেখা যায়, ঠিক আছে। তাহলে এখানে দেখো √-5 আছে, তাহলে আমি লিখে দিলাম কত, √5 ইনটু i। তাহলে এটা হয়ে গেল কি জেড, চেয়েছে কি জেড বার, জেড বার মানে হচ্ছে কি জেড এর অনুবন্ধী, তাহলে জেড এর অনুবন্ধী কি হবে, i এর মানে i মানে বিশুদ্ধ কাল্পনিক রাশি, এই পার্টটাকে বলা হয় বিশুদ্ধ কাল্পনিক অংশ, ঠিক আছে, কাল্পনিক অংশ এটা। তাহলে কাল্পনিক অংশের আগে কোন চিহ্ন আছে, i এর সঙ্গে যে থাকবে সে হচ্ছে কাল্পনিক, তাহলে কাল্পনিক অংশের আগে কোন চিহ্ন আছে, মাইনাস, তাহলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তার মানে হয়ে যাবে -2 প্লাস √5i, এই হয়ে গেল आंसर, জাস্ট চিহ্নটা আমরা চেঞ্জ করে দিলাম। 3 নম্বর দেখো, 3 নম্বর দিয়েছে 2 + 3i, 2 + 3i, চারটা অপশন দেওয়া আছে, 2 + 3i গ্রেটার দ্যান বলেছে 1 + 4i, এটা এই নম্বর অপশন। বি তে দিয়েছে কত, বি তে দিয়েছে 3 + 3i, 3 + 3i গ্রেটার দ্যান বলেছে 6 + 2i, আচ্ছা 5। সি নম্বর দেওয়া আছে 5 + 9i গ্রেটার দ্যান 5 + 6i, আর ডি তে দেওয়া আছে কোনটি নয়, নান অফ দিস। এই চারটা অপশনের মধ্যে বলেছে কোনটা ঠিক, ঠিক আছে, কোনটা ঠিক এটা আমাদের কাছে চেয়েছে। দেখো সবগুলো কিন্তু একটা জটিল রাশি, মানে জটিল সংখ্যা, 2 + 3i এটা একটা জটিল সংখ্যা, 1 + 4i এটা একটা জটিল সংখ্যা। 2
2+3i বলছে এই জটিল সংখ্যাটা বলছে 1+4i যে জটিল সংখ্যা আছে তার চেয়ে বেশি। ঠিক আছে, সবসময় মনে রাখবে যে কোনো কিছু যদি আমরা সিম্পল আমাদের প্র্যাকটিক্যালি ভাবি যে বাস্তব আর অবাস্তব, বাস্তবের সবসময় ভ্যালিডিটি হয়, গ্রহণযোগ্য। ঠিক আছে, তাহলে বাস্তব সংখ্যাকে আমরা কম্পেয়ার করতে পারি, মানে কি তুলনা করতে পারি, কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট, কে এই সংখ্যাটা এই সংখ্যার চেয়ে বড়, এটা আমরা বাস্তবের ক্ষেত্রে কল্পনা করতে পারি। কিন্তু কাল্পনিক মানে ইমাজিনারি, আমি কল্পনা করছি যে আমি এটা যদি হতাম তাহলে কি হতো, তাহলে কাল্পনিকের কোনো দাম নাই এখানে। ঠিক আছে, তাহলে কাল্পনিককে আমরা কোনো কিছুর সঙ্গে কম্পেয়ার করতে পারবো না, তুলনা করতে পারবো না। তাহলে এই যেহেতু এটা একটা কি জটিল সংখ্যা, জটিল মানে হচ্ছে কি কাল্পনিক সংখ্যা, তাহলে একটা কাল্পনিক সংখ্যা বলছে আর একটা কাল্পনিক সংখ্যার চেয়ে বেশি। ঠিক আছে, এটা বলা সম্ভব না কোন কাল্পনিক সংখ্যাটা যে বড় কোনটা কি ছোট সেটা আমরা কিন্তু ডিটারমিন করতে পারবো না। কাল্পনিক সংখ্যার মধ্যে আমরা কে বড় বা কে ছোট বা কে সমান এগুলো কিন্তু আমরা বিচার করতে পারি না। তাহলে এখানে কোনোটাই হবে না, এখানে তাহলে অ্যানসারটা কি হবে, অ্যানসারটা হবে কোনোটাই নয়, নান অফ দিস, একটাও হবে না। 4 নম্বর অঙ্ক দেখো কি দিয়েছে, 4 নম্বর বলেছে 1 প্লাস রুট মাইনাস 8, 1 প্লাস দেওয়া আছে রুট মাইনাস 8। তাহলে এই জটিল রাশি বলেছে মডিউলাস কি হবে, শুধু মডিউলাস বের করতে বলেছে। তাহলে তোমাকে অলরেডি শিখালাম এটাকে কিভাবে লিখবো, আই তো দেখতে পাচ্ছি না কিন্তু দেখো রুট মাইনাস 8 আছে, তাহলে 1 প্লাস রুট মাইনাস 8 এর জায়গায় লিখবো রুট 8 ইনটু আই। ঠিক আছে, আগের মতো রুট 8 ইনটু আই। তাহলে এই জটিল রাশিটার মডিউলাস কি হবে, তাহলে মডিউলাস মানে কি মড দিব মডের মধ্যে, তাহলে কিসে গেলাম মড যখন উঠবে তখন কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। বাস্তব অংশ কোনটা, এটা হচ্ছে বাস্তব অংশ, তাহলে বাস্তব অংশ মানে 1 স্কয়ার প্লাস i এর সঙ্গে যেটা আছে কত রুট 8 তার স্কয়ার। তাহলে কত হচ্ছে 1 স্কয়ার মানে 1 প্লাস রুট 8 তার স্কয়ার মানে কত 8, তাহলে 8 আর 1 9, তার মানে বর্গমূল করলে হচ্ছে 3। তার মানে 1 প্লাস রুট মাইনাস 8 এর মডিউলাস তার কত হয়ে গেল 3। 5 নম্বরে দেখো, পাঁচটা কি বলেছে যে z হচ্ছে একটা জটিল রাশি যার মডুলাস বলে দিয়েছে 3 আর অ্যামপ্লিটিউড বলা আছে -4। তাই বলেছে z এর মডুলাস অ্যামপ্লিটিউড কি হবে, তাহলে z এর মডুলাস অ্যামপ্লিটিউড আমি কিসে গেলাম, যে z যদি একটা জটিল রাশি হয় এর মডুলাস অ্যামপ্লিটিউড আমরা কিভাবে লিখতে পারি, r cos θ i sin θ। এটা হচ্ছে এই ফর্মটা একদম মুখস্থ রাখবে, এই ফর্মটাকে বলা হচ্ছে মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম। ঠিক আছে, যে কোনো জটিল রাশি যে কোনো কমপ্লেক্স নাম্বারের মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম হচ্ছে z r cos θ i sin θ। ক্লিয়ার, তাহলে এখানে যেটা করব r মানে হচ্ছে মডিউলাস আর θ মানে হচ্ছে অ্যামপ্লিটিউড। তাহলে দেখো এখানে অঙ্কটা বলে দিয়েছে 5 নম্বর যে ইনস্টিটিউটে দেওয়া আছে যে z একটা জটিল রাশি যার মডিউলাস হচ্ছে 3, তাহলে মডিউলাস 3 মানে মডিউলাসকে আমরা r দিয়ে লিখতে পারি। ঠিক আছে, খাতা লিখে রাখতে পারো মডিউলাসকে r দিয়ে লেখা হয় স্মল r। তাহলে r ইকুয়াল টু হচ্ছে কি, r ইকুয়াল টু হচ্ছে 3। অ্যামপ্লিটিউড মানে হচ্ছে থিটা, থিটাটা হচ্ছে অ্যামপ্লিটিউড, থিটা বলা আছে কত -π/4, থিটা হচ্ছে -π/4 এটা দেওয়া আছে। মডিউলাস দেওয়া আছে 3 মানে r এর মান 3 আর থিটা হচ্ছে কত -π/4। তাহলে মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম কি হবে, এখানে মানটা বসাও। তাহলে z সমান আমরা কি লিখছি, তাহলে z সমান লিখছি r মানে কত 3, ঠিক আছে, r মানে 3 লিখলাম ইনটু cos থিটার জায়গায় কত লিখবো -π/4 প্লাস i sin থিটার জায়গায় কত লিখবো -π/4। ঠিক আছে, জাস্ট এখানে মানগুলো আমরা বসিয়ে দিলাম। তাহলে কি পাচ্ছি, তাহলে পাচ্ছি দেখো z সমান 3 ইনটু cos এর মধ্যে মাইনাস থাকলে কি হয় প্লাস, তাহলে cos π/4, sin এর মধ্যে মাইনাস থাকলে কি হবে মাইনাসটা বাইরে আসবে তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে -i sin π/4। তাহলে এটাই হয়ে গেল কি মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম। ঠিক আছে, এটাই বের করতে দিয়েছিল। আচ্ছা, এমসিকিউ মোটামুটি তোমরা
যদি পারো এক্সাম্পল কিছু হেল্প টেল্প নিয়ে চেষ্টা করবে, আর না হলে যতদূর আজকের ক্লাসে হলো 5 পর্যন্ত, ঠিক আছে। আমি আবার 6 থেকে পরের ক্লাসে 6 থেকে এমসিকিউ শুরু করবো। যেহেতু নতুন টপিক, আমি বলছি না তোমরা তোমরা করো বা কিছু, কারণ তোমরা না বলে দিলে কিছু কিছু জিনিস হয়তো পারবে না, একদমই পারবে না, ঠিক আছে। তাহলে 5 পর্যন্ত এমসিকিউ আজকে হয়েছে, তো নেক্সট ক্লাসে 6 থেকে এমসিকিউ শুরু হবে। এরপর থেকে অঙ্ক করতে গিয়ে আর টাইম লাগবে না, ঠিক আছে। আজকে থিওরিটা বলতে গিয়ে ক্লাসটা অনেকটা টাইম হলো, তো এরপর থেকে আমরা 6 নম্বর এমসিকিউ থেকে শুরু করবো।